আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? আমরা যখন কারোর সাথে কথা বলি, কখন সেটা একটা সাধারণ কথা চালাচালি থেকে সফল যোগাযোগ বা সাকসেসফুল কমিউনিকেশনে পরিণত হয়? চলুন, আজ এই দারুণ বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। দেখুন, আমরা তো রোজই কত মানুষের সাথে কথা বলছি, তাই না? কিন্তু এর মধ্যে কতগুলো কথাবার্তা আসলে মনের ভাবটা ঠিকঠাক প্রকাশ করতে পারে? এই যে একটা বড় প্রশ্ন, এর উত্তর খুঁজতেই কিন্তু আমাদের আজকেরই আলোচনা। আর এর জন্য আমরা সাহায্য নেব উইলবাস রামের খুব বিখ্যাত একটা কমিউনিকেশন মডেলের। তো কি বলছে এই মডেলটা? দেখুন, ওয়েলবার্স-রামের তত্ত্বটা বেশ সোজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন, কমিউনিকেশন বা যোগাযোগ মানে কিন্তু শুধু একদিক থেকে আরেক দিকে মেসেজ পাঠিয়ে দেওয়া নয়। ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক বেশি জীবন্ত। এটা একটা দ্বিমুখী চক্র, যেখানে যিনি কথা বলছেন আর যিনি শুনছেন, মানে প্রেরক আর প্রাপক, দুজনেরই কিন্তু একটা সমান আর সক্রিয় ভূমিকা আছে। এই মডেলের একদম কেন্দ্রে যে ধারণাটা আছে সেটা হলো যোগাযোগের চক্রাকার মডেল। মানে যোগাযোগটা একমুখী নয়, বরং এটা একটা বৃত্তের মতো ঘুরতে থাকে। তো এই মডেলের মূল ব্যাপারগুলো কি কি? প্রথমত, এটা একটা দ্বিমুখী যোগাযোগ, মানে প্রেরক আর প্রাপক দুজনেই কিন্তু ক্রমাগত তাদের ভূমিকা বদল করতে থাকে। এরপর আসছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া। প্রাপক কি ভাবলেন বা বুঝলেন সেই উত্তরটা না পেলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, বার্তার অর্থটা কিন্তু একা প্রেরক তৈরি করে না, দুপক্ষ মিলেই এর মানেটা তৈরি করে। তাই তো এটা একটা অন্তহীন চক্রাকার প্রক্রিয়া। আচ্ছা, তাহলে মূল উপাদানগুলো কি কি? এই চক্রটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার ধাপে ধাপে সেটাই দেখে নেওয়া যাক। শুরুটা হয় এনকোডিং দিয়ে। এখন এনকোডিং মানে কি? খুব সহজ করে বললে, প্রেরক যখন তার মনের ভেতরের ভাবনাটাকে শব্দে, প্রতীকে বা ছবিতে সাজিয়ে একটা বার্তার রূপ দেন, সেটাই হলো এনকোডিং। ব্যাপারটা ঠিক যেন একটা উপহারকে সুন্দর র্যাপিং পেপার দিয়ে মুড়ে ফেলার মতো। এনকোডিং হয়ে গেলেই আমাদের হাতে চলে আসে বার্তা বা মেসেজ। এই বার্তা কিন্তু অনেক কিছুই হতে পারে। ধরুন, মুখের কথা, একটা লেখা মেসেজ, বা এমনকি আমাদের বডি ল্যাঙ্গুয়েজও। মানে যা কিছুই কোনো তথ্য বহন করছে, সেটাই একটা বার্তা। এরপর বার্তাটা যখন প্রাপকের কাছে পৌঁছায়, তখন শুরু হয় ডিকোডিংয়ের পালা। মানে প্রাপক সেই বার্তাটা পেয়ে তার অর্থটা বোঝার চেষ্টা করেন, আমাদের সেই র্যাপিং পেপারে মোড়া উপহারটা খোলার মতো আর কি। আর ঠিক এরপরে আসে সেই জিনিসটা যা এই মডেলটাকে এতখানি স্পেশাল করে তুলেছে, সেটা হলো ফিডব্যাক বা প্রতিক্রিয়া। প্রাপক বার্তাটা বুঝে যে উত্তরটা দেন বা যে সাড়া দেন, সেটাই ফিডব্যাক। আর এই ফিডব্যাক দেয় কিন্তু পুরো চক্রটাকে সম্পূর্ণ করে, আর সাথে সাথে মূল প্রেরক কিন্তু তখন প্রাপকের ভূমিকায় চলে আসেন। তাহলে পুরো চক্রটা যদি একবারে দেখিয়ে, ব্যাপারটা দাঁড়ায় এই রকম: প্রেরক একটা বার্তা এনকোড করলেন, প্রাপক সেটা ডিকোড করলেন, তারপর প্রাপক তার প্রতিক্রিয়াটা এনকোড করলেন, আর সবশেষে মূল প্রেরক সেই প্রতিক্রিয়াটা ডিকোড করলেন। আর ব্যাস, এইভাবেই আদান প্রদানটা একটা চক্রের মতো চলতেই থাকে। তো তত্ত্ব তো অনেক বোঝা হলো, কিন্তু আসল জীবনে এর প্রয়োগটা কোথায়? চলুন এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে নেওয়া যাক। প্রথম উদাহরণটা ভাবা যাক একটা ক্লাসরুমের। সেখানে তো শিক্ষক আর ছাত্রছাত্রীদের মধ্যে সারাক্ষণই একটা যোগাযোগ চলতে থাকে, তাই না? দেখুন কি হচ্ছে এখানে। শিক্ষক যখন জিজ্ঞেস করছেন সবচেয়ে বড় মহাসাগর কোনটা, তখন তিনি তার প্রশ্নটা এনকোড করছেন। ছাত্রছাত্রীরা সেটা শুনে যখন মানেটা বুঝছে, তারা তখন ডিকোড করছে, আর তাদের উত্তর প্রশান্ত মহাসাগর। এটাই হলো সেই জরুরি ফিডব্যাক, যেটা আবার শিক্ষকের কাছে ফিরে এসে পুরো চক্রটা সম্পূর্ণ করে দিচ্ছে। আচ্ছা, এবার একটা খুব আধুনিক উদাহরণ নেওয়া যাক। এমন একটা জায়গা যেখানে আমরা সবাই রোজ অনেকটা সময় কাটাই, সোশ্যাল মিডিয়া। একবার ভাবুন তো একটা সাধারণ ফেসবুক পোস্টের কথা। যিনি পোস্টটা করছেন তিনি তার মনের ভাবনাটাকে শব্দে এনকোড করলেন। তার বন্ধুরা সেই পোস্টটা পড়ল আর বুঝল, মানে ডিকোড করল। আর এরপর এরপর তারা যে লাইক বা কমেন্ট করে, সেটাই তো ফিডব্যাক। আর এই চক্রটা তো সেখানে চলতেই থাকে, তাই না? তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো মডেলই কিন্তু ১০০% নিখুঁত নয়। শ্রাম মডেলের যেমন অনেক শক্তিশালী দিক আছে,
তেমনি এর কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশনও কিন্তু রয়েছে। চলুন দুটো দিকে একটু দেখে নেওয়া যাক। এই মডেলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা ফিডব্যাকের ওপর খুব জোর দেয়। এর ফলে ভুল বোঝাবুঝি অনেক কমে যায় আর একসঙ্গে কাজ করাটাও সহজ হয়। কিন্তু এর কিছু দুর্বল দিকও আছে, যেমন ধরুন চারপাশের হইচই বা ধরুন ভাষা আর সংস্কৃতির ফারাক। এমনকি আমাদের ব্যক্তিগত ব্যাখ্যাও কিন্তু অনেক সময় এই যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসল কি শিখলাম? মূল বিষয়টা কি? এই একটা কথাই হয়তো স্ট্র্যাম মডেলের পুরো সারমর্মটা বলে দেয়। কার্যকর যোগাযোগ কোনো একটা ঘটনা নয়, বরং এটা একে অপরকে বোঝার একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এটাই হলো সবচেয়ে জরুরি শিক্ষা। সফল যোগাযোগ আসলে একটা যৌথ দায়িত্বের মতো। এর সাফল্য কিন্তু শুধু প্রেরকের উপর নির্ভর করে না, প্রাপক কতটা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, বার্তাটা ঠিকঠাক বুঝছেন আর তার প্রতিক্রিয়া জানাচ্ছেন, এর উপরও কিন্তু পুরোটাই নির্ভর করে। তাহলে পরের বার যখন কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন, তখন কি একবার ভেবে দেখবেন যে কিভাবে আরও ভালো ফিডব্যাক দিয়ে সেই যোগাযোগটাকে আরও সফল করে তোলা যায়? উত্তরটা কিন্তু আমাদের সবার হাতেই রয়েছে।